স্বাগত। আজকে আমরা রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিংয়ের একটা বেশ ইন্টারেস্টিং দিকে ফোকাস করব, মাল্টি প্রেশার সিস্টেমস। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, কখনো কি এটা ভেবে দেখেছেন যে একটা বড় সুপারমার্কেটে ধরুন একই মেশিন ব্যবহার করে কিভাবে একদিকে ডিপ ফ্রিজে প্রায় -18 ডিগ্রি সেলসিয়াসে বরফ জমাছে, আবার অন্যদিকে হয়তো ফল বা সবজি রাখার জায়গায় শুধু 4 ডিগ্রি সেলসিয়াস রাখছে? এটা কিভাবে সম্ভব? ঠিক এখানেই তো মাল্টি প্রেশার সিস্টেমের আসল কেরামতি। তাই না? মানে শুধু প্রয়োজন মেটানো নয়, শুনলাম নাকি এনার্জি সেভিংসেও সাহায্য করে। একদম ঠিক। এই সিস্টেমগুলো আসলে ডিজাইনই করা হয়েছে বিভিন্ন কুলিংয়ের চাহিদা মেটানোর জন্য আর তার সাথে শক্তি বাঁচানোর জন্য। তো আজকে আমরা এটাই সহজ করে বোঝার চেষ্টা করব। দারুণ! তাহলে চলুন শুরু করা যাক মাল্টি কম্প্রেশন সিস্টেম দিয়ে। নাম শুনে একটা আন্দাজ তো হচ্ছে, একাধিক কম্প্রেসর। ব্যাপারটা ঠিক কি? হ্যাঁ, অনেকটা তাই। মানে সহজ কথায় বললে রেফ্রিজারেন্টের চাপটাকে এক ধাপে অনেকটা না বাড়িয়ে আমরা কয়েকটা ধাপে ধাপে বাড়াই। ও আচ্ছা। এর জন্য একটা বড় কম্প্রেসারের বদলে দুটো বা তার বেশি মানে ছোট কম্প্রেসার সিরিজে লাগানো হয়। মানে পরপর? হ্যাঁ, পরপর। ভাবুন তো, একবারে উঁচু পাঁচিলে লাফ দিয়ে ওঠার থেকে যদি কয়েকটা ধাপের সিঁড়ি থাকে, সেটা বেয়ে ওঠা কি অনেক সহজ নয়? হ্যাঁ হ্যাঁ, অনেক সহজ, কম শক্তিও লাগে। ঠিক তাই। এখানেও কম্প্রেশনের কাজটা ভাগ হয়ে যায়, ফলে মোটের উপর শক্তিটা কম লাগে। তার মানে সোজা কথায় বিদ্যুতের বিল কমবে। আচ্ছা, আর অন্য কোনো সুবিধা আছে এর? অবশ্যই আছে। আরেকটা বড় সুবিধা হলো ফাইনাল ডিসচার্জ টেম্পারেচার, মানে একদম শেষে কম্প্রেসার থেকে যে গরম গ্যাসটা বেরোচ্ছে তার তাপমাত্রাটা বেশ খানিকটা কমে যায়। তাতে কি লাভ? লাভ আছে। বেশি তাপমাত্রা সিস্টেমের যন্ত্রাংশ, যেমন ধরুন কম্প্রেসারের ভালভ বা লুব্রিকেটিং অয়েল, এগুলোর ক্ষতি করে। তো তাপমাত্রা কম থাকলে এগুলোর লাইফ বাড়ে, মানে সিস্টেমটা বেশি দিন ভালো থাকে। বুঝেছি। আচ্ছা, এই মাল্টি কম্প্রেশন সিস্টেমের সঙ্গে প্রায়ই একটা কথা শোনা যায়, ইন্টারকুলিং। এই জিনিসটা কি? হ্যাঁ, ইন্টারকুলিং এটা মাল্টি কম্প্রেশনের একটা খুব জরুরি অংশ। মানে হচ্ছে দুটো কম্প্রেসরের মাঝে গ্যাসটাকে একটু ঠান্ডা করে নেওয়া। দুটো কম্প্রেসারের মাঝে? কেন? ধরুন আপনি ম্যারাথন দৌড়াচ্ছেন, মাঝপথে একটু জল খেয়ে বা জিরিয়ে নিলে পরের অংশটা দৌড়াতে সুবিধা হয় তো? হ্যাঁ, তা তো হয়, রিফ্রেশ লাগে। এটাও অনেকটা সেরকম। প্রথম কম্প্রেসর থেকে গ্যাসটা যখন বেরোয় বেশ গরম থাকে আর চাপও বেড়ে যায়। ওই গরম গ্যাসটাকে দ্বিতীয় কম্প্রেসরে ঢোকানোর আগে একটু ঠান্ডা করে নেওয়া হয়। ঠান্ডা করলে কি হয়? গ্যাস ঠান্ডা হলে ওর আয়তন কমে যায়, ফলে দ্বিতীয় কম্প্রেসরটার ওই কম আয়তনের গ্যাসকে পাম্প করতে সুবিধে হয়, মানে কম কাজ করতে হয়, আবারও শক্তি সাশ্রয়। বাহ, দারুণ তো। আচ্ছা, এই ঠান্ডা করার কাজটা করা হয় কিভাবে? মূলত দুটো পরিচিত পদ্ধতি আছে। একটা হলো ওয়াটার ইন্টারকুলিং, মানে ঠান্ডা জল ব্যবহার করে গ্যাসটাকে ঠান্ডা করা। সেটা তো সোজা সাপটা। আর দ্বিতীয়টা আপনি বলছিলেন ওটা বেশ মজার। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে ফ্ল্যাশ ইন্টারকুলিং। ফ্ল্যাশ ইন্টারকুলিং, সেটা আবার কি? এখানে একটা বিশেষ চেম্বার ব্যবহার করা হয় যাকে ফ্ল্যাশ চেম্বার বলে। হাই প্রেশার থেকে আসা গরম গ্যাসটা এই চেম্বারে ঢোকে। একই সাথে কন্ডেন্সার থেকে আসা কিছুটা ঠান্ডা লিকুইড রেফ্রিজারেন্টও এখানে স্প্রে করা হয় বা মেশানো হয়। আচ্ছা। এবার ওই ঠান্ডা লিকুইড রেফ্রিজারেন্টটা চেম্বারের ভেতরের কম চাতে এসে নিজে থেকেই কিছুটা বাষ্পীভূত হয়ে যায়, মানে এভ্যাপোরেট করে। ও। আর এই বাষ্পীভূত হওয়ার জন্য যে লিন তাপ বা লেটেন্ট হিট দরকার, সেটা ও চারপাশের গরম গ্যাস থেকেই শুষে নেয়, ফলে গ্যাসটা ঠান্ডা হয়ে যায়। তার মানে সিস্টেমের নিজের রেফ্রিজারেন্টই আবার গ্যাসটাকে ঠান্ডা করার কাজে লাগছে। দারুণ আইডিয়া তো। ঠিক, এটা খুব এফেক্টিভ, বিশেষ করে যেখানে ঠান্ডা জল সহজে পাওয়া যায় না বা ব্যবহার করা অসুবিধাজনক। তাহলে মনে রাখতে হবে, ফ্ল্যাশ ইন্টারকুলিং মানে নিজেই বাষ্পীভূত হয়ে ঠান্ডা করা। এর মূল উদ্দেশ্য তাহলে পরের স্টেজের কম্প্রেশনকে আরও এফিশিয়েন্ট করা, তাই তো? একদম। ইন্টারকুলিংয়ের প্রধান কারণই হল কম্প্রেশনের জন্য মোট যে কাজটা করতে হচ্ছে সেটা কমানো আর সিস্টেমের সামগ্রিক কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বাড়ানো। পরিষ্কার। আচ্ছা, এবার আরেকটা টার্মে আসি, ফ্ল্যাশ গ্যাস রিমুভাল। এই ফ্ল্যাশ গ্যাস জিনিসটা কি, আর এটাকে সরাতে হবেই বা কেন? দেখুন, রেফ্রিজারেন্ট যখন কন্ডেন্সার থেকে বেরিয়ে এক্সপ্যানশন ভালভের মধ্যে দিয়ে যায়, তখন ওর চাপটা হঠাৎ করে অনেক কমে যায়, তাই না? হ্যাঁ, এক্সপ্যানশন মানেই তো চাপ কমানো। ঠিক,
এই চাপ কমার ফলে ইভ্যাপোরেটরে ঢোকার আগে কিছুটা তরল রেফ্রিজারেন্ট নিজে থেকেই ফুটে গিয়ে গ্যাসে পরিণত হয়। এই অল্প পরিমাণ গ্যাসকেই বলা হয় ফ্ল্যাশ গ্যাস। ও, কিন্তু এটা তো গ্যাস, তাহলে ঠান্ডা করবে না? না, এখানেই সমস্যা। এই গ্যাসটা কিন্তু ইভ্যাপোরেটরে গিয়ে আর তাপ শোষণ করে ঠান্ডা করার কাজটা করতে পারে না, কারণ ওটা তো অলরেডি গ্যাস হয়ে গেছে। আচ্ছা। উল্টে এটা ইভাপোরেটরের মধ্যে দিয়ে বয়ে যায়, জায়গা নষ্ট করে আর হিট ট্রান্সফারেও একটু বাধা দেয়। অনেকটা ধরুন, রান্নার পাত্রে যদি শুধু বাষ্প জমে থাকে, সেটা তো আর খাবার সেদ্ধ করবে না। হ্যাঁ, ঠিক তুলনা। তাহলে ফ্ল্যাশ গ্যাসটা একটা উপদ্রব বলতে পারেন। কিছুটা তাই, এফিসিয়েন্সির দিক থেকে দেখলে। তাই ফ্ল্যাশ গ্যাস রিমুভাল মানে হল এই অদরকারি গ্যাসটাকে ইভাপোরেটরে ঢোকার আগেই সিস্টেম থেকে বার করে দেওয়া। বার করে কোথায় পাঠানো হয়? অনেক সময় এটাকে ইন্টারকুলিংয়ের কাজে লাগানো হয়, যেমন ফ্ল্যাশ ইন্টারকুলারে, অথবা অন্য কোনোভাবে সিস্টেমে ফিরিয়ে আনা হয়। মূল উদ্দেশ্য হল ইভাপোরেটরে যাতে শুধু লিকুইড রেফ্রিজারেন্টটাই ঢোকে, যেটা আসল ঠান্ডা করার কাজটা করবে। তার মানে ফ্ল্যাশ গ্যাস সিস্টেম থেকে সরিয়ে দিলে ইভ্যাপোরেটরের কাজটা ভালো হয়, মানে এফিশিয়েন্সি বাড়ে। একদম ঠিক। বিশেষ করে খুব কম তাপমাত্রা সিস্টেমে, যেমন ধরুন ডিপ ফ্রিজারে, এর প্রভাবটা বেশি দেখা যায়। কারণ সেখানে এমনিতেই কুলিং এফেক্ট কম থাকে, তাই এইটুকু উন্নতিও অনেক লাভ দেয়। বুঝেছি। তাহলে বলুন তো, ফ্ল্যাশ গ্যাস সিস্টেম থেকে সরিয়ে দিলে প্রধান কী সুবিধা পাওয়া যায়? প্রধান সুবিধা হল ইভাপোরেটরের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, ফলে সামগ্রিক সিস্টেম এফিসিয়েন্সি বাড়ে। বেশ, এবার তাহলে এগোনো যাক মাল্টি ইভাপোরেটর সিস্টেমের দিকে। এটার নাম শুনেই মনে হচ্ছে এখানে অনেকগুলো ইভাপোরেটর ব্যবহার করা হয়। হ্যাঁ, ঠিক ধরেছেন। যখন একটা রেফ্রিজারেশন সিস্টেম দিয়েই বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জিনিসের জন্য আলাদা আলাদা টেম্পারেচার রাখার দরকার হয়, তখনই মাল্টি ইভাপোরেটর সিস্টেম কাজে লাগে। সেই সুপারমার্কেটের উদাহরণটা আবার আসছে মনে হয়। একদম। ওই যে চিলের 4 ডিগ্রি সেলসিয়াস আর ফ্রিজারের -18 ডিগ্রি সেলসিয়াস, এই দুটো আলাদা তাপমাত্রা একটাই সেন্ট্রাল প্ল্যান্ট দিয়ে মেনটেন করা। এটাই মাল্টি ইভাপোরেটর সিস্টেমের একটা ক্লাসিক উদাহরণ। তার মানে দোকানে ঠান্ডা পানীয় রাখার চিলার আর আইসক্রিম জমানোর ফ্রিজার দুটো আলাদা তাপমাত্রা, কিন্তু সিস্টেম একটাই হতে পারে। হ্যাঁ, হতে পারে। এতে জায়গা বাঁচে, প্রাথমিক খরচও কমতে পারে। আচ্ছা, এই একাধিক ইভ্যাপোরেটরগুলো সিস্টেমে কিভাবে লাগানো থাকে? মানে এর অ্যারেঞ্জমেন্টটা কীরকম হয়? বিভিন্ন কম্বিনেশন সম্ভব। সবচেয়ে কমন যেটা, সেটা হলো একটাই কম্প্রেসার থাকে আর তার সাথে প্যারালেলি বা সমান্তরালভাবে একাধিক ইভ্যাপোরেটর জোড়া থাকে। প্যারালেলি? হ্যাঁ, মানে প্রত্যেকটা ইভ্যাপোরেটর যেন আলাদা আলাদা সকেট, প্রত্যেকের নিজস্ব এক্সপ্যানশন ভালভ থাকে, আর অনেক সময় একটা ব্যাক প্রেশার ভালভও থাকে, যেটা দিয়ে ওর ভেতরের প্রেশার আর তার ফলে তাপমাত্রাকে কন্ট্রোল করা হয়। ও, তার মানে প্রত্যেকটা ইভ্যাপোরেটর নিজে নিজে তাপমাত্রা বজায় রাখতে পারে? ঠিক তাই। যার যেমন তাপমাত্রা দরকার, সেই অনুযায়ী তার ভালভগুলো কাজ করে। কিছু ক্ষেত্রে সিরিজও জোড়া হয়, মানে একটার পর একটা, কিন্তু প্যারালেল অ্যারেঞ্জমেন্টটাই বেশি ব্যবহার হয়। কিন্তু একটাই কম্প্রেসার দিয়ে এতগুলো আলাদা তাপমাত্রার ইভ্যাপোরেটর চলানো, এটা কন্ট্রোল করা তো বেশ কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল সিস্টেমটা একটু জটিল হয় বইকি। কারণ কম্প্রেসারকে তো সবথেকে কম প্রেসারে চলা ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী কাজ করতে হয়, আবার বেশি তাপমাত্রার ইভাপোরেটরগুলোর প্রেসারও ঠিক রাখতে হয়। এর জন্য ওই ব্যাক প্রেসার ভলভগুলো খুব জরুরি। তার মানে কোনো পরিস্থিতিতে মাল্টি ইভাপোরেটর সিস্টেম ব্যবহার করা হয়, যদি এক কথায় বলি। যখন ওই রেফ্রিজারেশন প্ল্যান্ট ব্যবহার করে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কুলিং টেম্পারেচার বজায় রাখার প্রয়োজন হয়। পরিষ্কার হলো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মাল্টি প্রেশার সিস্টেমের অনেকগুলো দিক দেখলাম। মাল্টি কম্প্রেশন, ইন্টারকুলিং, ফ্ল্যাশ গ্যাস রিমুভাল আর মাল্টি ইভাপোরেটর সিস্টেম। মোটের উপর কী দাঁড়ালো ব্যাপারটা? মোদ্দাবাথাটা হলো, এই উন্নত সিস্টেমগুলো তৈরি হয়েছে স্পেসিফিক কুলিংয়ের চাহিদাগুলো পূরণ করার জন্য, যেগুলো সাধারণ সিঙ্গল স্টেজ সিস্টেম পারে না। আর সবচেয়ে বড় কথা, এরা শক্তি সাশ্রয় করতে সাহায্য করে। মানে যেখানে খুব কম তাপমাত্রা দরকার বা একই মেশিনে অনেক রকম তাপমাত্রা দরকার, সেখানেই এদের ব্যবহার। একদম। আর এরা একই কাজটা অনেক কম শক্তি খরচ করে করতে পারে। এটাই এদের সবচেয়ে বড় সুবিধা। আর একটা কথা বলি, আজকের এই আলোচনাটা কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়।
এই রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিংয়ের দুনিয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি বদলাচ্ছে। সবসময় চেষ্টা চলছে আরও এনার্জি এফিশিয়েন্ট, আরও পরিবেশ বান্ধব সিস্টেম বানানোর। ঠিক। এই মাল্টি স্টেজ সিস্টেমগুলো, ইন্টারকুলিং, ফ্ল্যাশ গ্যাস রিমুভাল, এগুলো বোঝা মানে ভবিষ্যতে সেই সব অ্যাডভান্স টেকনোলজির গোড়ার কথাগুলো জানা। ইন্ডাস্ট্রিগুলোতে যেমন ফুড প্রসেসিং, কোল্ড স্টোরেজ, কেমিক্যাল প্লান্ট, ফার্মাসিউটিক্যালস, সব জায়গায় এর ব্যবহার বাড়ছে। তাই এই জ্ঞানটা অর্জন করা ভবিষ্যতের জন্য, মানে প্রফেশনাল লাইফের জন্য খুব খুব জরুরি। শেখাটা চালিয়ে যেতে হবে, কারণ টেকনোলজি বসে থাকবে না।